রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। এবার যে জায়গাতে গিয়েছি সেই জায়গাটির ছবি কিছুদিন আগে একটি দৈনিক পত্রিকায় এসছে। এটা এমন একটি হাওর যেখানে মানুষ মারা গেলে কবর দেবার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এত বেশি পানি চারপাশে বিরাজ করে। এবং সেই হাওরে ঠিক মাঝখানটাতে অল্প কিছু জমি বেঁচে থাকে, যেখানে কিছু গাছপালা, অদ্ভুত একটা পরিবেশ। এবং হাওরের লোকজন সবাই মিলে ঠিক করেছে ওখানেই এই সময়টাতে, বিশেষ করে এই বৃষ্টির সময়টাতে যারা মারা যাবেন তাদেরকে কবর দেয়া হবে। এরকম একটা কবরস্থানে বসে চারপাশে থই থই করা পানি, ডরের টিমের অনেক বেশি আগ্রহ ছিল এরকম একটি জায়গাতে বসে একটা ডর এপিসোড ধারণ করার। গত সপ্তাহে আমরা যে পরিমাণ বৃষ্টির মুখোমুখি হয়েছি তাতে খুবই কঠিন ছিল, কিন্তু সেই দুঃসাধ্য আমরা সাধন করেছি। কোথায় বসে আমরা এই পর্বটি করেছি সেটা আপনারা সুমন এবং রেহানের কাছ থেকে একটু পরেই জানবেন। তবে তার আগে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি ডরের পঞ্চম পর্বে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে সুমন এবং রেহান অন দ্য স্পট, এবং রয়েছে ডরের মিউজিক নিয়ে যিনি কাজ করেন আমাদের টিম মেম্বার লোবান। আমরা কোনো ভনিতা না করে সরাসরি প্রবেশ করতে চাই আজকের ডরে। ডর মানে ভয়। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই কিশোরগঞ্জের কুলিয়ারচরে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আমাদের ডর টিম। এভাবে রাতের বেলা নৌকায় করে ঘুরিনি না হাওরে আমি আসিনি আসলে খুব একটা। আমি মানে গেছিলাম এক জায়গায়, সেখানে শুনছিলাম হাওর আছে, দূর থেকে দেখছিলাম, বাট ওইভাবে আমার বিশেষ করে আজকে একটু বেশ অন্যরকম একটা পরিবেশ। দোস্ত দেখ, চাঁদটা কিন্তু দারুণ লাগতেছে, আর তাছাড়া যে বাতাস, হালকা বাতাস আছে, তবে ঢেউটা মাঝে মাঝে একটু বেশি হচ্ছে। যাই হোক, সব মিলে পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। আপনাদের? পরিবেশটা খুব সুন্দর। যে জায়গাটা আমরা যাইতেছি ওই জায়গাটা কিরকম হবে সেটা না, আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাও সুন্দর, কিন্তু তারপরে এটার পেছনে একটা ঘটনা আছে। যাই হোক, সেটা আস্তে আস্তে গল্প করতে করতে আপনাদেরকে জানাবো। একটা কথা মনে পড়ে গেছে, ইন্ডিয়ান একটা কাহিনী আছে। কখনো কেউ কি হাজি আলীর দরবারের নাম শুনছেন? অনেক সিনেমাতেও দেখবেন, অনেক সিনেমাতে। হ্যাঁ, ওই যে গানটা তুই পিয়া হাজি আলী গানটা ওনাকে নিয়েই করা। তো ওনার যে স্টোরিটা সেটা হচ্ছে, উনি যখন দেহত্যাগ করেন তারপরে ওনার একটা মাজার তৈরি করার চিন্তা ভাবনা করা হয়। তো কিছু লোক আবার সেটা করতে দেয় নাই, যে না আমরা দিব না এখানে এটা তৈরি করতে। তখন আবার সবাই মিলে তার লাশটাকে সুন্দরভাবে নদীতে ভাসায় দেওয়া হয়, এবং ভাসায় দেওয়ার 3 দিন পরে চর জাগে এবং ওইখানে অটোমেটিক্যালি মাজার তৈরি হয়। এরকম একটা কথা আছে। এই মাজারটা হয়তো দেখবেন যে অনেক সময় একটা রাস্তা আছে, এটা ডুবে যায় একটু জোয়ারের সময় রাস্তাটা ডুবে যায়, তখন পানি পথ ছাড়া কোনো উপায় থাকে না। তো যাই হোক, এই নৌকার মধ্যে সবাই আছি, মানে খুব একটা খাবার দাবারটা থাকলে একটু ভালোই তো, তাই না? একসাথে নৌকা ভ্রমণ, খাবার সবকিছু একসাথে হয়ে যেত। আমি চিন্তা আছি আমরা খাবার কিনা এখন পারো, ঠিক আছে সেটা নিয়ে। আর তোর খিদা লাগতেছে ভালো। তো কাহিনী হচ্ছে, নৌকাতে তো অনেকক্ষণ লাগবে আমাদের যাইতে। সুমন ভাই, আমি চাচ্ছিলাম যে যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি, তো আমার একটা ঘটনা জানা আছে যেটা নৌকার সাথে খুব রিলেটেড এবং অনেক ভয়ানক। তো আমি এখন নৌকা দিয়ে যাচ্ছি, তা আমার এই জিনিসটা ভেবে আমার কাছে ভয় লাগতেছে। চাচ্ছিলাম যে এই ঘটনাটা আমি এখন যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি এটার সাথে রিলেটেড। যেহেতু নৌকার ভিতরে আছি, বুঝতে পারতেছেন, নৌকা রিলেটেড একটা কিছু শুনতে অন্যরকম একটা আসবে। হাসান ভাই বলেন, আপনার কি নৌকা নিয়ে কি হয়েছে আপনার? যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার নাম শামীম। তো তার এবং তার 2 ভাই, তার বড় ভাই সহ তাদের সাথে যেটা ঘটছে সেটা হইতেছে তার দাদির লাশ নিয়ে। তো মেইন ব্যাপারটা হইতেছে তাদের বাড়ি হইতেছিল গোপালগঞ্জের। তাদের একটা সমস্যা ছিল যে তাদের 2 পরিবার 2 সেটে থাকতো, মাঝখানে একটা নদী। তো নদী মানে নদীর দুই পারে 2 পরিবার থাকতো। তো
তাদের যে দাদি আর দাদা মানে তারা যেখানে বড় হয়েছে সেটা হইতেছে নদীর এক পারে, আর তার বড় ভাইয়ের যে বিয়ে হওয়ার পর তার ফ্যামিলি সহ যেটা থাকে সেটা হচ্ছে আরেক পারে। তো মাঝখানে নদীটা পার হতে আর কি 1 ঘন্টার মতো সময় লাগে। ট্রলারে করে কি আমরা যেই নৌকায় যাচ্ছি, যেই নৌকা দিয়ে আমরা যাচ্ছি এই নৌকা দিয়ে যায়। আর ট্রলারের নৌকা দিয়ে যাওয়া যায়, বাট এগুলো হইতেছে বড় কিছু নিয়ে যদি পার হতে হয়, কারণ ওটার মধ্যে টাকাটা বেশি লাগে। যেহেতু শুধু নরমালি বৈঠা নৌকায় আমাদের নৌকা, হ্যাঁ জি, নরমালি যারা যায় সেটা বৈঠা নৌকা দিয়ে তারা যায়। হঠাৎ তার দাদি স্ট্রোকে মারা যায়। আপনার ফ্রেন্ড শামীমের দাদি? হ্যাঁ, শামীমের দাদি। মূল ঘটনা কিন্তু সে আমাকে বলতেছে যে তো আমার সাথে এরকম একটা ভয়ানক ঘটনা, মানে এই ঘটনাটা আপনার ফ্রেন্ডের সঙ্গে। আচ্ছা, তো সেই ফ্রেন্ড বলতেছে 9টার দিকে দাদি মারা যায়। ঠিক ভালো মুহূর্ত ছিল যে দাদির সাথে তারা 3 ভাই ছিল। রাত 9টার দিকে? হ্যাঁ, রাত 9টার দিকে সে মারা যায়। 3 ভাই ওর তার দাদির সাথে ছিল। তো বড় ভাই তার আত্মীয়র সাথে কন্ট্যাক্ট করে, তার ওয়াইফের সাথে, তার শালার সাথে কন্ট্যাক্ট করে যে আমার মারা গেছে, তো তোমরা একটু আসো। যেহেতু আমরা 3 জন আছি, শুধু লাশটা নিয়ে আমরা নদীর ওই পারে নিয়ে যাই। তো তারা বলছে যে ঠিক আছে আমরা আসতেছি, ব্যবস্থা করতেছি। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার মতো কোনো খবর নেই। তো তারা বললো যে লাশটাকে তোমরা 3 জন এই পারে নিয়ে আসো, যেভাবে কষ্ট করে আমাদের এই পাশে আসা সম্ভব হইতেছে না, যে কোনো একটা সমস্যার কারণে। তো তার বড় ভাই তার ভাই সহ একটা ভ্যানে করে প্রথমে নদীর ধারে নিয়ে যায়, যে লাশটা ওই পারে নিয়ে যাবে। তো আশ্চর্য ব্যাপার ছিল, এই নদীর পারে এখানে 12টা পর্যন্ত সব ধরনের নৌকা থাকে। আর ওই দিন 11:30 বাজে, একটা নৌকাও নেই ওই পারে। ওখানে শুধু একটা নৌকা দাঁড়িয়ে ছিল, তার মধ্যে একজন বৃদ্ধ লোক শাল পেঁচানো অবস্থায় বসা ছিল, আর মাঝি ছিল। তো সে প্যাসেঞ্জার জন্য ওয়েট করতেছিল। তো আর ওইখানে যে বলা হলো, বড় ভাই বলতেছিল যে হ্যাঁ আমার একটা লাশ আছে, আপনারা কষ্ট করে একটু নদীর ওই পারে নিয়ে যান। মাঝি বলতেছিল যে ভাই আমি প্যাসেঞ্জার জন্য ওয়েট করতেছি, বাট আমি লাশ নিয়ে যেতে পারবো না। তো ওর বড় ভাই অনেক রিকোয়েস্ট করতেছিল, দেখেন আর কোনো নৌকা নাই, আমরা মাত্র 2 ভাই আছি সাথে, এই লাশটা নিয়ে আমাদের কষ্ট করে পারে নিয়ে যান। মাঝি বলতেছে না ভাই আমি এই রাত্রেবেলা আমি ওই পারে নিয়ে যেতে পারবো না, যদি ওই পারে নিয়ে যেতে তার খালি নৌকা নিয়ে এখানে আসতে হবে, তার সমস্যা হবে। সে বলতেছে ভাই আমি নিয়ে যেতে পারবো না, আপনারা যদি ইয়া করেন তাহলে লাশটা আপনি নিয়ে যান, আর আপনারা যদি কেউ পারেন নৌকাটা পেয়ে নিয়ে যান। তো বৃদ্ধ লোক বলতেছে যে ঠিক আছে তোমাদের মধ্যে কেউ নৌকা চালানো পারে? তখন বড় ভাই বলতে আমি চালাই নিয়ে যেতেছি, বাট নৌকাটা ওই পারে কি করবো? তখন সে বললো যে ওই পারে কামাল নামে একজন আছে, চিল্লান দিলে হবে যে কামাল ছেলেটা চলে আসবে, আপনার নৌকাটা নিয়ে নেবে। তো বললো ঠিক আছে। তো টাকা সব মাঝির কাছে দিয়ে সে নৌকাটা নিয়ে রওনা দেয়, লাশটা নিয়ে। সেই নৌকাটা বাইতেছে, আর নৌকার ও অপর কর্নারে ওই বৃদ্ধ লোকটা বসে আছে, মাঝখানে লাশটা শোয়ানো। তার এক ভাই মাথার ধারে বসা, আরেক ভাই হইতেছে পার ধারে বসা। আর মাথার ধারে যে বসেছিল সে হইতেছে আমার ফ্রেন্ড যে শামীম, সে বসা ছিল। যার ঠিক 10 মিনিট পর নৌকাটা যখন মাঝনদীর কাছাকাছি, তখন বৃদ্ধ লোকটা বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, আমি এই পারে বসতে পারবো না, আমি তোমাদের এখানে মাঝখানে বসি। তখন একটু ঘটনাটা একটু আমি বুঝানি। বৃদ্ধ লোক ওই নৌকাতে যে ছিল সে আর নামেনি? না, সে ওই নৌকায় বসাই ছিল, মানে ওই পারে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এমনি নৌকাতে বসে বসে মাঝির সাথে হয়তো আড্ডা দিচ্ছিল। না, চেহারাও দেখা যাচ্ছিল না, সে শাল পেঁচানো ছিল, বাট এতটুকু বুঝে যেতেছিল সে বৃদ্ধ লোক। আর তার বড় ভাই এটাও বলতেছিল যে আমি এতদিন এই গ্রামে থাকছি, বাট এই বৃদ্ধ লোক আমি কখনো, গ্রামের লোক যেহেতু খুব চেনা পরিচিত, সে চিনে না। তো তারপর বড় ভাই বলে আপনি এখানে কিভাবে বসবেন, এখানে তো লাশ, আপনার কোনো ইয়ে হবে না? বলেন না আমার খুব খারাপ লাগতেছে, আমি এখানে। তো বললো ঠিক আছে বসেন। ঠিক বসার 2 মিনিট পর সে বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, আমি এখানে শুই। বড় ভাই তখন অবাক হয়ে যায়, আপনি এখানে শুবেন কি করে? আর পার ধারে যে ভাইটা বসা ছিল সে একটু মনে খটকা লাগে যে হঠাৎ করে এখানে শুতে যেতেছে। তখন বৃদ্ধ বলতেছে আমার খুব খারাপ লাগতেছে, আমি এখানে শুই, কোনো সমস্যা হবে না, মানুষ তো মানুষ, লাশ তো মরছে, তার সমস্যা কি? তো তার ছোট ভাই জিনিসটা খুব অদ্ভুত ভাবে নিয়ে সে পার ধারে উঠে তার ওই যে আমার ফ্রেন্ড শামীম তার পাশে সে বসলো মাথার ধারে, যে ঠিক আছে আপনি বসেন। মানে ভয়। হাসানের জীবনের অতিভৌতিক ঘটনা আমরা শুনছি, এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা যে জায়গাটি থেকে এই অনুষ্ঠানটিকে অন্তরে নেবার চেষ্টা করবেন, সেই জায়গাটি, সে স্পট সম্পর্কে আপনাদেরকে সুমন এবং রেহান অনুষ্ঠানের শুরুতেই ধারণা দিয়ে দিয়েছে। শুধু চোখ বন্ধ করে একটা জিনিস চিন্তা করুন, চারপাশে থই থই করছে পানি, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা, ওখানে মানুষ থাকে না, শুধু কবর আর কবর। সেই জায়গাটিতে 4-5 জন বন্ধু মিলে জীবনের অতিভৌতিক ঘটনাগুলো আপনার সামনে আনার চেষ্টা করছে। প্রিয় শ্রোতা, হাসানকে নিয়ে এই টিম যখন ওখানে বসে এই ঘটনাগুলো ধারণ করবার চেষ্টা করছিল,
কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যা আজকের এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি, রাত যত গভীর হবে ডরের গল্পগুলো তত বেশি গাঢ় হবে, কিন্তু সেটাকে উপভোগ করতে হলে আপনাকে ডরের রেসিপি অবশ্যই মনে রাখতে হবে। একলা ঘর, অন্ধকার, জানালাটা হালকা করে খোলা, একলা আপনি, এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ডর। ডর মানে ভয়। আজকে ডর এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে ভয় ছাড়া আর কিচ্ছু আপনি খুঁজে পাবেন না, কারণ ডর সবসময় চেষ্টা করছে এই কথাটি প্রমাণ করতে। ডর মানে ভয়। লাশ নিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটি ঘটনা পড়ছিলাম। ইতালির সিসিলির এক শিশু ঠিক না, শিশুর মৃত মমি, এবং এই শিশুটি খুবই ধনবান পিতার সন্তান ছিলেন। বাবা চেয়েছেন যে কোনো ভাবেই হোক এই শিশুটিকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেখতে চান। অনেক পয়সা খরচ করে তিনি এই মমিটি ধারণ করেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই লাশটি দেখতে সেখানে যায়, এবং এই লাশটিকে বলা হয় স্লিপিং বিউটি। অদ্ভুত একটি কাণ্ড ঘটে গেছে বেশ কয়েকদিন যাবৎ এই মমিটির সাথে। সেটা হলো, এই মমিটি কখনো কখনো চোখ খুলছে, যা কোনোভাবেই একটা মমির সাথে যায় না। বিজ্ঞান এটাকে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু কি বিভৎস একটা ব্যাপার, কি ভয়ের একটা ব্যাপার। চিন্তা করে দেখুন, ছোট্ট একটা শিশু 1920 সালে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছে, তার মমি করা হয়েছে, এবং সেই মমিটি কখনো কখনো চোখ খুলছে, কখনো কখনো চোখ বন্ধ করছে। আপনারা যদি ঘটনার সত্যতা পেতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। ছোট্ট এই শিশুটির নাম রোজালিয়া। আমরা এই লাশের গল্পে আছি। এমন একটি লাশ কিংবা লাশের সাথে এমন কোন অদ্ভুত আচরণ যা সত্যি সত্যি আমাদেরকে লজিক কিংবা এন্টি লজিকের মুখোমুখি না করিয়ে ভয়ের সামনে দাঁড় করিয়ে দেবে। আমরা আবারও ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে। ডর। বৃদ্ধ লোকটাকে পায়ের ধারে রেখে এখানে চলে আসছে। বৃদ্ধ লোকটা যেভাবে মানে শুইছে, সেখানে হইতেছে লাশের পা, আর তার পাশে হইতেছে তার মাথা। বৃদ্ধ লোকটার মাথা হচ্ছে লাশটার পায়ের কাছে, আর বৃদ্ধ লোক নৌকা চলতেছে, এক তো বাতাস, সেই কারণে হয়তো সে মাথা মানে যে চাদরটা গায়ে ছিল সেটা সে পুরোটাই মাথা খাতা ঢেকে রাখছে, আর এখান থেকে তো লাশ তো পুরোটাই ঢাকানো। তো এক পর্যায়ে ঠিক 5-10 মিনিট পর তারা কিছু একটা শব্দ পেতেছে, যে কিছু একটা কর্মর একটা খাওয়ার আওয়াজ। তারা তো প্রথমে বুঝতে পারে না, প্রথমে বড় ভাই বললো কিছু, তো ছোট ভাই দুইজন খুব অবাক হয়ে তাকিয়ে দেখলো যে তার যে বৃদ্ধ লোকটা পায়ের ধারে শুয়ে কি করতেছে সেটা তো দেখা যেতেছে না, বাট রক্তে ভিজে উঠতেছে চাদর। তারা বুঝতে পারলো যে না, সে ওখানে সেই তার দাদির পাটা খাচ্ছে, এরকম আওয়াজও আসতেছে। তখন ওর বড় ভাই হাত দিয়ে ইশারা বললো যে চুপ, কোনো কথা নাই, কিচ্ছু বলবা না, কারণ এখন মাঝ নদীতে কোনো কিছু করা থাকবে না, চুপচাপ থাকবে, কোনোরকম শুধু নদীর কিনারে চলে আসে। তো তার মতো সে আওয়াজ চলেই যাচ্ছে। এক পর্যায়ে তার বড় ভাই কিনার পর্যন্ত নিয়ে আসে। কেউ তার বৃদ্ধ লোককে কোনো ডিস্টার্ব করলো না যে কি হইতেছে না হইতেছে, কেউ কোনো সাহস শব্দ দেয়নি। তার বৃদ্ধ লোক তার কাজ করেই যাচ্ছে, এবং চাদর ভিজা রক্ত। কিনারে চলে আসার পর তার ভাই নামলো, ওই আগ দিয়ে কিনারে আগ দিয়ে বৃদ্ধ লোক উঠে বসছে, উঠে ঠিকঠাক সে চাদর টাদর ঠিক মতো রাখছে, আর চাদর তো এটা ভিজা রক্তে লাশের। বৃদ্ধ লোক বসে আছে, কিন্তু যে চাদরটা সেটা ভেজেনি। ওই ব্যাপারটা আমি ভালো করে করছিলাম, কারণ সে ফ্রেন্ডটা বলতেছে যে তার বৃদ্ধ লোকের যে শালটা ছিল বেশিরভাগ খাকি কালার হয়, ওই কালারটা বোঝা যেতেছে না, রক্তে ভিজা নাকা। বাট তার দাদির যে চাদরটা ছিল সেটা সাদা রঙের ছিল, অফ হোয়াইট কালার, সেটা বোঝা যেতেছে রক্তে পুরো লাল হয়ে আছে, কারণ এটার মধ্যে আর কোনো ইয়ে নেই। তো ভাই নামার পর সে কামাল বলে 3 চিল্লালো, বাট ওখানে কোনো লোকজন নাই। এবং একটা নদীর তীর থেকে সাধারণত প্রথমে চর পার হওয়া লাগে, তার কিছুক্ষণ পর গ্রাম, তারপর হইতেছে ঘর বাড়ি, একটু দূর আছে। তো একটু হাইটা যাইতে হবে, চর থাকে 2 মিনিটের রাস্তার মতো চর, তারপর হইতেছে ওঠার 5 মিনিটের রাস্তা, পর হইতেছে গ্রাম, এরকম একটা দূরত্ব। তো বড় ভাই দেখতেছে কামাল বলে চিল্লাইতেছে, বাট লোক তো নাই, দূর থেকেও দেখা যেতেছে কোনো লোকজন নাই। তো তখন সে বৃদ্ধকে বললো যে আপনি এখানে একটু বসেন,
যে লোকটা খুঁজতেছে আমি হয়তো এখানে পারে আছে, রাতের অন্ধকার এখানে নাই, তো আমি ডেকে আনি। তো ও বলতেছে ঠিক আছে যাও। তখন ওর বড় ভাই বলতেছে দুই ভাইরে ডাকলো যে তোমরা আমার সাথে। তখন বৃদ্ধ লোকটা বলতেছে আর কি যে না তুমি যাও, ওদের দুইজনে রেখে দাও। তারপর আবার জোরাজোরি করতেছে, বলো না এখানে একজন রেখে যেতে হবে, কারণ এখানে আমি লাশের সাথে আমি থাকবো না। তোমরা বৃদ্ধ বলতেছে। তো এক পর্যায়ে যখন জোরাজোরি করতেছে তখন এক পর্যায়ে বৃদ্ধ বললো ঠিক আছে বেশিক্ষণ সময় লাগাবি না, তিনজন যা, বাট এখানে আমি আসি, বাট বেশিক্ষণ থাকবো না। তোরা আমি যতক্ষণ দেখবো যে, যেহেতু বললাম যে 5 মিনিট চড়ার মতো রাস্তা দেখা যায় পুরো, বলছে আমার চোখ এখানে তাকানো আছে, তো আমার চোখ যতটুকু যায় তোর ততটুকু যাবি, তারপর আবার ফেরত আসবি। তখন ভাই বলছে ঠিক আছে। তো ভাইটা শুধু চটটা কোন রকম পার হয়ে 3 ভাইরে বলো পিছে আর কেউ তাকাবা না, 3 ভাই দৌড়াইতেছে। আর ওইখান থেকে এত দূর চলে আসে, তাদের পিছে মনে হইতেছে বৃদ্ধ চিল্লাইতেছে তোরা আমার রেখে কই যেতেছে, এটা কি 3 ভাই শুনতে পেয়েছে? হ্যাঁ 3 ভাই শুনতেছে, 3 ভাই দৌড়াইতেছে। কেউ পিছে থাকে, বড় ভাই বারবার চিল্লিয়ে বলতেছে যে কেউ পিছে থাকবি না, যাই হোক। তো তারা দৌড়ালো, এক পর্যায়ে সাউন্ডটা দেখতেছে কম হয়ে গেছে, তো আশপাশে আর কোনো বাড়ি টাড়ি খুঁজে পেতেছে না। ঠিক কিছুক্ষণ পর একটা গোয়াল ঘর পেলো। তার বড় ভাই এতটুকু আইডিয়া ছিল যে গোয়াল ঘরে, আমি জানি না এটা কিরকম, বাট ওর বড় ভাইয়ের আইডিয়া এরকম ছিল যে গোয়াল ঘরে মানে জিন বা কোনো খারাপ কিছু ঢুকতে পারে না। তো সে ওই গোয়াল ঘরে ঢুকলো। গোয়াল ঘরে 2টা গরু ছিল, তো ওরা কোন রকম 2 গরুর মাঝখানে 3 ভাই বসে ছিল চুপচাপ করে, বলো কোনো কথা নাই। গোয়াল ঘরের তো আশেপাশে বসতি, হ্যাঁ তার কিছু দূর আসছিল, বাট সে আর এত দূর সাহস পায়নি যে দৌড়ে ওই বাসা পর্যন্ত যাবে। সে এই গোয়াল ঘরে আশ্রয়টা নিল। আর বললাম তো বড় ভাই যে একটা মাথায় আইডিয়া রাখছে যে এই খারাপ কিছু এখানে আসতে পারবে না, তো এইটারই সেফ মনে করছে। তো এখানে আসার পর সে বসে আছে 2 গরুর মাঝখানে, 3 ভাই বসে আছে। তো বললো কোনো সারা শব্দ নেই, চুপচাপ থাকো। সবচেয়ে ভয়ের বিষয় ছিল এই জায়গাটায় যে তারা এই জায়গায় বসেছিল, তখন মনে হয় প্রায় 1:30 বাজে। এক পর্যায়ে তারা শুনতে পেল যে কেউ আশপাশ থেকে হাঁটতেছে এবং বলতেছে যে তোরা ভিতরে কতক্ষণ থাকবি। আধা ঘন্টা পার হয়ে গেল। গোয়াল ঘরটা খড়ের ঘর, একটু পর পুরো খড়ের ঘরটা নাড়া দেয়, তারা ভয় পেয়ে যায়। আবার ছোট ভাই চিল্লান দিয়ে উঠে, তো বলছে কোনো এগোনা, চুপচাপ থাকে। এতটুকু শান্ত হয় না এই জিনিসটা মাঝখান থেকে খড় ভেঙে ভিতরে হাত দেয় এবং গরু লাফালাফি শুরু করে দেয়। গরু নাকি অনেকবার লাথিও দিচ্ছে এরকম। আর গরু এমন পর্যায়ে ছিল যে গরু ছিঁড়ে যাবে, তারাও ভয় পেয়েছিল যে গরুর লাথি নাকি তারাও খায়। এরকম করতে করতে প্রায় ফজরের কাছাকাছি যখন চলে আসছে 3:30 পৌনে 4টার দিকে, তখন জিনিসটা জোরে জোরে 2 বার বলে গেছে যে তোরা আজকে বেঁচে গেলি, সামনে যদি কখনো পাই এরকম বাঁচবি না, এরকম 2 বার বলে তারপর জিনিসটা ঠিক আজানের সময় তারা 3 ভাই বের হয়ে পাশেই এক লোকের বাসা হয়েছে। সেই লোকে মানে দরজা নক করছে অনেকবার, তারা খোলার পর বলতেছে কি হয়েছে। তাদের কাছে সব ঘটনা বলার পর তারা বলছে দেখুন আপনি এখন বের হন না, আপনি ভিতরে আসেন। তাও পানিটা নিয়ে ইয়া করার পর তাদের 3 জনের অবস্থা খুব খারাপ ছিল। সকালে যখন ফজরের আজান দেওয়ার পর একটু আলো হয়েছে, আলো হওয়ার পর যখন ওই নৌকার ওখানে গেছে যে লাশ মানে ইয়া করার জন্য, ব্যাপারটা দেখতে পেল যে নৌকাটা জায়গা মতোই আছে, বাট লাশটা যে অর্ধেক খাওয়া এটাও ঠিক আছে, বাট ঘাটটা মোটকে ওই যে চর বললাম যে ঘাটটা মোটকে ওইটা উল্টা করে চরের মধ্যে যাবে, শুধু ঘাটটা উল্টে লাশের বাট অর্ধেক খাওয়া, পা রান পর্যন্ত পুরো খাওয়া। মানে ওইখানে যাওয়ার পরে দেখে যে রাতে যে খাইছিল লাশ, ওই খাওয়াই অবস্থায় আছে পুরা। সম্ভবত এটা বাম্পাই বলছে, বাম্পা পুরোটা খাওয়া, ডান পা কিছুটা, হাঁটু পর্যন্ত পুরোটা খাওয়া। আর এটা তো নৌকার মধ্যে যেহেতু যেতেছিলাম তাই এই ঘটনাটা না বলে পারলাম না। আমি শুধু এটা চিন্তা করতেছি যে তুই একটা জিনিস চিন্তা কর যে ওই মাছ নদীতে ছিল এবং তাদের কাছে আসলে বুদ্ধির পরিচয় দিছে। মানে একটা জিনিস চিন্তা কর যে তাদের যদি সিঙ্গুলারলি যাওয়ার কথা থাকতো, ওইখানে যদি কোনো লাশ না থাকতো তাহলে কি হতো? সে লাশ নিয়ে বিজি ছিল নদীপথে। শামীমের বড় ভাই মানে মাথা ঠান্ডা রেখে খুব বুদ্ধির একটা পরিচয়, চরম। এই আসলে আমার মনে হয় এইসব বিপদে মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে জরুরি। রাইট। আমি অবাক হয়েছিলাম যে গোয়াল ঘরে কেন ঢুকলো মানুষের বাড়ি গাছ। এইটা রিয়ান আমি কিন্তু আজকে নতুন জানলাম। সবচেয়ে লেটেস্ট বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা শুনছি, যে মানুষ অনেক সময় একটা জিনিস ভয় পায় না, কিন্তু মানে সবচেয়ে বেশি শুনছি লোহার পাশে, তারপরে শুনছি আগুন জ্বালালে, ওগুলো সাথে রাখলে হয়তো এই ধরনের ব্যাপারগুলো। বাট মানে আগুন জ্বালালে ব্যাপারটা সবসময় আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ আমি আসলে যদি জিনে বিশ্বাস করি, জিন কি দিয়ে তৈরি, তাহলে আগুনে কেন সে ভয় পাবে? ও এই জিনিসটাও বলছিল তার বড় ভাই, যে এই বড় ভাই এই জিনিসটা শিখলো কোথেকে। সে বললো যে তার বাবা নাকি আগে খেতে যখন যেত, রাত্রে যখন ফিরতো, সে সবসময় গরু নিয়ে ফিরতো, দরকার নাই তারপর সে গরু নিয়ে যেত, রাত্রে গরু নিয়ে ফিরতো। এরকম ওদের কাছে এরকম হতো যে দূর থেকে কেউ ডাকাডাকি করতো, দেখতো, বাট গরু থাকার কারণে তারা সেফ থাকে। তাই ওর বড় ভাইয়ের মাথায় এতটুকু ছিল যে না, গরুর ঘরে ঢুকলে হয়তো এটা আমার কাছে আসবে না। আজকে নতুন একটা বিষয় জানলাম। পৌঁছাতে কতক্ষণ লাগবে? খুব বেশি দূরে না, প্রায় কাছাকাছি চলে আসছি। তুই ওই দিকে তাকা, ওই যে দেখা যেতেছে, আর খুব একটা সময় লাগবে না।
মাত্র 5 থেকে 6 মিনিট পরেই আমরা সেই কাঙ্ক্ষিত কবর দ্বীপে নেমে যাই। রেহান, কোন দিকে বুঝবি? কিন্তু সেখানে একটা ভালো ঝামেলার মধ্যে আমি মনে হয় রাত্রেবেলা আসার আগে আমাদের সকালে একবার এসে দেখে যাওয়া উচিত ছিল, বুঝছিস? গ্রামের দিকের কবরগুলো আমার খুব ভয় লাগে, বোঝা যায় না অনেক সময় গাছগাছালি ঝোপঝাড়ের কারণে। অনেক ওই বসতেছি, আদৌ কোনো কবরের উপরে বসে পড়তেছি কিনা এই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে এক কাজ করি, আমরা যেহেতু এতজন আছি খুব একটা প্রবলেম হবে না। এই পাশে একটু হালকা দেখা যায়, এইখানে আমার মনে হয় কবর টবর খুব একটা নেই, এই পাশে এই দিকটাতেই বসি। আমি হাটলাটা কাছাকাছি আছে, যে কোনো সময় নৌকায় উঠতে পারবো। কিন্তু আমাদের যে আমরা যেখান থেকে আসলাম নদীর মধ্যে আমাদের যে ভয়টা না হয়েছে, এখানে আসার পর কিন্তু একটু ভয় বেশি লাগতেছে। এটা ভয়ে মানে জায়গাটা দিনের বেলা দেখলে অনেক সুন্দর মনে হয়, রাত্রের বেলা অনেক ভয়ঙ্কর মনে হয়। একটু বেশি ছিমছাম, এত লোকজন কম এটা জানতাম না। আচ্ছা, প্রথম দিকেই কিন্তু বলছিলাম আপনাদেরকে যে কেন এই জায়গার মধ্যে আমরা যাইতেছি, পরে আস্তে আস্তে বল। এখন তো আমরা পৌঁছাই গেছি, এবার একটু বলি আপনাদেরকে কেন এইখানে নিয়ে আসছি। এই যে হাওরটাতে আমরা আসছি, এই হাওরটার নামটা বলতেছি না, নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন নামটা বলতেছি না। এই জায়গাটার মধ্যে আসার কারণটা হইতেছে, আশেপাশে তাকায় দেখেন গ্রামগুলো কিন্তু অনেক, ওই যে দেখেন অনেক দূরে দূরে গ্রামগুলো দেখা যেতেছে। এবং এই জায়গাটা একটা দ্বীপের মতো, চতুর্দিকে পানি আর পানি। এটা কিন্তু সাধারণ একটা বসবাস করার দ্বীপ না, এই পুরো দ্বীপটাই হচ্ছে একটা কবরস্থান। এই যে আশেপাশের গ্রামগুলো দেখতেছেন, তো এই গ্রামগুলোতে বাড়িগুলো এমন, এইখানে জায়গা খুব বেশি একটা ফাঁকা থাকে না। যখন চতুর্দিকে পানি থাকে, ওই সময়ের মধ্যে যদি এলাকার মানুষজন মারা যায়, তাহলে ওদেরকে কোথায় কবর দেওয়া হবে? তো এই ঝামেলাটাকে দূর করার জন্য এই আশেপাশের যে গ্রামগুলো আছে, সব মানুষজন মিলে এই জায়গাটা তৈরি করছে, যাতে এই গ্রামের মানুষগুলো এই সময় মারা গেলে এখানে কবর দিতে পারে। মূলত এই দ্বীপটাতে আর কোনো মানুষজন থাকে না। আমরা এইখানে আসার কারণ হয়েছে, ওই যে দেখতেছেন না মাছ ধরতেছে, খেয়াল করে দেখেন ছোট ছোট আলো দেখা যেতেছে, এগুলো কিন্তু সব মাছ ধরতেছে জেলেরা। তো আমরা কয়েকটা ঘটনা এমন পাইছি, জেলেরা যখন রাতের বেলা মাছ ধরে এখানে, বিশেষ করে এই দ্বীপটার আশেপাশে মাছ ধরে, অনেক সময় এখান থেকে বিভিন্ন ধরনের কান্নার আওয়াজ পাইছে, মনে হয়েছে যে এখানে কোনো মানুষজন আছে, এমন অ্যাক্টিভিটিস তারা পাইছে, যদিও তাদের জানা মতে এখানে কোনো মানুষজন থাকার কথা না। বিভিন্ন রকম শব্দ, যেটা আর কি মানুষ থাকলে হয়তো করতেও পারতো। হ্যাঁ, কথা হচ্ছে যে এখানে তো মানুষ থাকে না, ওই পরিবেশের ইয়ের সাথে স্বাভাবিক না এরকম শব্দ। কেউ কেউ আবার অসুস্থ হয়ে গেছে এখান থেকে। এইখানে খুব কাছাকাছি মাছ ধরতে চলে আসছিল একজন জেলে, সে আবার একা একা ছোট একটা নৌকা নিয়ে আসছিল, কিন্তু তার পরের দিন তারা এই জেলেকে তার নৌকার মধ্যেই অজ্ঞান অবস্থায় পাইছে আর কি, এই দ্বীপটার আশেপাশে। এরপর থেকে আর কি এখানকার মানুষজন গভীর রাতে এই দ্বীপের আশেপাশে আর মাছ ধরতে আসে না। তো আমাদের মূলত আসার উদ্দেশ্যটা হচ্ছে এইখানে এই জন্যই যে আমরা একটু দেখি যে আসলে এখানে কিছু ঘটে কিনা। আমি জানি না আদৌ ঘটবে কিনা, তবে এইটা শোনার পরেই আমরা মনে করলাম, আমি আর রেহান ভাবলাম যে না, আপনাদেরকে নিয়ে আমরা এই দ্বীপটার মধ্যে যাব। হ্যাঁ সুমন, ঘটনাটা তো শুনলাম, এখন কাহিনী হচ্ছে যে আলামিন ভাই এখানে আছে। চল আমরা এখন গল্প শোনা শুরু করি, কি বলেন আলামিন ভাই? শুরু করবেন নাকি? শুরু করে দেন। আমি তখন ক্লাস 2 কি 3 পড়ি, ছোটই আমি একদম। তার আগে আপনার একটু কোথায়, আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলা, কলাপাড়া থানা। আচ্ছা। আর আমি থাকি নারায়ণগঞ্জে ফতুল্লাতে থাকি, সোয়েটার ফ্যাক্টরি চাকরি করি। আমি যখন ছোট একদম, কাশি তো ছিলেন যে ঘাস টাস কাটে, কাশি কাটার কাছে। তা আমাদের একটা গরু ছিল, আমি ওই গরুটার খুব আদর করতাম। আমি স্কুল থেকে গায়ে শুটের জন্য ঘাস টাস নিজে কাটে আনতাম, যে ঘাস কামড়াই খাবে, একটু কষ্ট হবে, এই জন্য আমি কাটে কেটে দিতাম। তো একদিন আমার কাকার কাশি নিচ্ছি, কাশি নেওয়ার পর ওই কাশিটা আমি দেশে তো লাঠির চুলার পাশে রাখছি। কিন্তু হঠাৎ করে আমার সন্ধ্যার পরে কে যেন আমার বললো যে আলামিন কাশি কই। তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে কাশি তো আমি বিলে রেখেছি, কাশি কোথায় আনিনি। আমি করলাম কি, তখন লুঙ্গি পরতাম, লুঙ্গি কাঁচা দিয়া বিলে চলে গেছি। যাইয়া যে জায়গায় কাশি রাখছি একটা মনে পড়ছে, ঠিক ওই জায়গায় গেছি। যাওয়ার পরে না, এই জায়গায় রাখিনি, ওই ভিটার মধ্যে রাখছি। ভিটা বলতে যে বিলের মধ্যে অনেক জায়গা দেখা গেছে কিছু উঁচু উঁচু জায়গা থাকে, ওখানে মহিষ বাঁধার জন্য ওই জায়গায় গরু রাখছি, ওই জায়গায় রাখছি কাশিটা, ওই জায়গায় গেছি, এই জায়গায় রাখিনি। এরকম করতে করতে অটোমেটিক একদম প্রায় রাত্রি হয়ে গেছে, 7টা মতো বেজে গেছে। হঠাৎ দেখি একটা গরুর বাছুর বলি আমরা, বাচ্চা যেটা বাছুর, একটা বাছুর। তো আমি কিলোমিটার তো আমার রহিম কাকার বাছুর। হ্যাঁ, তো রহিম কাকার যে কাজের লোকটা নাম আছে লতিফ, যে লতিফ এই বাছুরটা এখানে রেখে গেল। হ্যাঁ, গরু নিয়ে গেল, বাছুরটা রেখে গেল। বাছুরটা তো সারা রাত এখানে চিল্লাইবো, একটা খাল পার যাইতে হয়, তাহলে বাছুরটা নিয়ে যাই। তো আমি বাছুরটারে চাইতেছি যে খালে ফালাইয়া ওইবার উঠামো,
আমি এদিকে ওরে তাড়াইতেছি, ও অন্যদিকে যাইতেছে। তো বাসুর সঙ্গে অনেকক্ষণ দৌড়দৌড়ি করে আমি ক্লান্ত হয়ে গেছি। পরে মনে মনে করলাম দূর যে থাক, মানুষের বাসুর জন্য আমি আর ক্লান্ত দরকার নাই, আমি চলে যাই। এখন আমি যেই জায়গাটা দিয়া খাল পার হমো, ঠিক ওই জায়গাটা আমি ক্যাচ করতে পারতেছি না যে আমি কোন জায়গাটা দিয়ে আইছিলাম। তো এরকম অনেকক্ষণ খালে পার আবার হাঁটতেছি যে আমি কোন দিক দিয়ে নামে ওই পারে যাবো, কারণ আমাদের বাড়ি যেতে ওই পারে যাইতে হবে। কিভাবে যাবো? হঠাৎ ওই পার থেকে একটা কণ্ঠ, আমার এক দাদার কণ্ঠ, উনি বললো যে আলামিন এখান দিয়ে নামিয়ে আসো, আর হাঁটানোর দরকার নাই। তাই আমি দাদার কণ্ঠ পাইয়া আমার একটু ভয় লাগতেছিল যে ওই পারে আমি যামু, খালে একা নামবো, একটা ভয় থাকে। হ্যাঁ, তো ওই পারে যাই, তুমি উনি ডাক দিচ্ছে আমার ভয়টা অটোমেটিকলি একটু কমছে। হ্যাঁ, আমি বললাম দাদা আপনি দাঁড়ানোর জায়গায়, আমি কিন্তু আসছি, আচ্ছা তুমি আসো। আমি পানির ভিতরে নামি সাঁতরে ওই পারে গেছি, যাই আর দাদারে পাই না। তো কয়েকটা ডাক দিলাম, দাদা নাই। পরে চিন্তা করলাম যে আমি এক কাজ করি, রহিম কাকারে যে বলে যায় যে আপনার বাছুর কিন্তু ওই পারে, গরু কিন্তু সারা রাত কানবে, আপনার বাছুর ওই পারে। এই কথা বলার জন্য ওনাদের বাড়িতে গেছি। যাই বললাম যে কাকা আপনাকে লতিফ কি করে জানেন, কি করছে, ও তো বাছুর রেখেছে ওই পারে। কে বাছুর রেখেছে? আমি হ্যাঁ বাছুর রেখেছে, বাছুর আনে নাই, আমি পশ্চিম পারে দেখেছি। পরে উনি আবার লাইটলি নামছে, নামার পরে দেখা যায় না খড়ে বাছুর বান্ধা। তো তুই কি দেখছো? তখন আমার মনে একটা ভয় ঢুকে গেলো যে আমি কি দেখলাম। আর এইবার যে আমার দাদা ডাক দিচ্ছে, হ্যাঁ সে দাদা এইবার কই গেল। আমি বাড়ি গেছি, বাড়ি গিয়া আমার মার কাছে বললাম যে মা এই ঘটনা। হ্যাঁ, পরে মায়ে বললো যে কিছু নাই, কিছু নাই, সব তোর দেওয়া দরকার নেই, এসব কিছু নেই। আর একটা ঘটনা হইলো, আপনি পরে আপনার দাদাকে জিজ্ঞেস করেন নাই সেদিকে গেছিল কি গেছিল না? না, ওই দাদা তখন না, দাদা এলাকায় গেল, আমাদের এলাকায় যাত্রা গান হয়। ওই ঘটনার কতদিন পর? ওই ঘটনার 1 বছর পরে হবে। দেখতে গেছি যাত্রা গান দেখতে গেছি আমি আর আমার এক ফ্রেন্ড। যাত্রা তো বিশেষ করে রাতের 11টার পরে আরম্ভ হয়। অনেক লোক যাত্রা প্যান্ডেলে, অনেক লোক চোরাইছে, অনেক যাত্রা দেখতে আসছে। হঠাৎ করে কমিটি দিনের মধ্যে একটা সমস্যা হয়েছে, হবে না যাত্রা বন্ধ। তা আমার ফ্রেন্ড করলো কি, আমার এক বোনের বাড়ি আছে, চল ওই বাড়িতে যাই, রাত্রে যাই থাকুন, তার সকাল বাড়ি চলে যাবো। তো ও কি যেন মনে করে যে আমার নিয়ে গেল, ওর বোন হয়তো রাগ করবে বা কিছু এরকম চিন্তা ভাবনা করে আমার বললো কি তুই একটু বয় জায়গায় আমি আইতেছি। ওই যাত্রার ওইখানে বসে, যেখানে যাত্রা হওয়ার কথা ছিল, ওই জায়গায় মানে আগে মনে একটু জানাইতে গেছে যে আমি একজন নিয়ে আসতেছি, তো তুই জায়গায় আমি আসতেছি। এই কথা বললে ও চলে গেছে। আমি অনেকক্ষণ বসে রয়েছি, ও আসে না। তো অটোমেটিক যাত্রা হবে না এই কথা শুনে কমিটির লোক ছাড়া ওই জায়গায় আর কোনো দর্শকও নাই। পরে মনে মনে চিন্তা করলাম যে তাহলে আমি কাজ করি, আকাশ ও চাঁদ আছে, মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার দেখা যাইতেছে, তাহলে আমি বাড়ি চলে যাই, বাসার দিকে হাঁটা যাবে। মানে ভয়। ছোট্ট একটা বিরতির সময় আবারও হয়ে গেল। ঠিক 12:06 ডর আবারও ফিরে আসবে, এবং নিশ্চয়ই জানা আছে রাত যত গভীর হবে ডর তত গাঢ় হবে। প্রিয় শ্রোতা, অনেকক্ষণ শুনেছেন আপনারা ডরের গল্প, তবে আরো অনেক বেশি বাকি। এই পর্যায়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ডর বাংলাদেশের ভৌতিক অনুষ্ঠানের ইতিহাসে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড জায়গাগুলোকে আপনাদের সামনে পরিচয় করবার একটা চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ভয় অনেক বেশি পরিবেশের উপরে নির্ভর করে, যে কারণে আমরা শুধুমাত্র অতিভৌতিক গল্প নয়, আমরা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসকে আমাদের ভৌতিক গল্পের অন্যতম অংশীদার করেছি। আজকের এই সপ্তাহে ডর যেখানে বসে ধারণ করা হয়েছে সেটি হাওরের এমন একটি জায়গা যেখানে চারপাশে পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো, এবং ওই দ্বীপে শুধু কবর ছাড়া আর কেউ থাকে না। আমরা সেই জায়গাটিতে বসে ঝড় বৃষ্টি মাথায় করে আজকের এই হাসান এবং আলামিনকে সাথে নিয়ে ডরের গল্পগুলো ধারণ করেছি। তো ওখান থেকে আমাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার হবে। তো আমি হাঁটতেছি আর গুনগুন করে গান গাইতেছি। তো ওখানে একটা রাস্তা আছে যে মনে করেন প্রায় 1 কিলোর মতো। এখানে মনে করেন যে 1 কিলোর কম জায়গা কোনো বাড়িঘর নাই, আর বাড়িঘর যা আছে রাস্তা থেকে দূরে দূরে। তো ওই জায়গাটা আইসা আমার আর বেশি, ওখানে আর ভয় লাগার কথা না, যে জায়গাটা ভয় লাগার কথা না, কারণ এই জায়গাটা কোনো গাছ গোছ নাই, একদম পরিষ্কার একটা জায়গা। হঠাৎ করে দেখি একটা মেঘ আইসা 4 তারা ঢেকে দিল, জায়গাটা অন্ধকার হয়ে গেল। তো বৈশাখী কিন্তু, কাল বৈশাখী ঝড় হইলে কিন্তু অনেক কঠিন মেঘ করে, একদম সব অন্ধকার করে দেয়, অন্ধকার করে দেয়। আশেপাশে তো বাড়ি নেই, তাহলে আমার জায়গা দরকার, বৃষ্টি হয়ে যাবে না। এখন আমি হাঁটি, আমার কেমন যেন শরীর ভার ভার হয়ে যেতেছে,
হঠাৎ করে আমার মনে মধ্যে একটা ভয় ঢুকে গেল যে আমার পিছনে কেউ হাঁটতেছে। তো আমার এক লোকে বলছিল যদি পিছনে কেউ হাঁটে এরকম কোনো শব্দ হয় তাহলে বাম পা দিয়ে লাথি দিবে। বাম পাশ দিয়ে না বাম পা দিয়ে পিছনে লাথি দিবে, পিছনে তাকাইবে না, হ্যাঁ তাহলে সমস্যা হবে না। তো আমি যে পাটা আলগে যে পিছনে লাথি মারবো ওই শক্তিটা আমার মধ্যে নেই। হঠাৎ করে ভয় ঢুকে গেছে আর কি। মনে মনে বললাম যে একটা চিৎকার দিই, চিৎকার দিলে হয়তো আশেপাশে থেকে কেউ শুনে না আমার কাছে দৌড়ে আসবে। তো আমি চিৎকার দিতেছি কিন্তু আমার চিৎকার আমি নিজেই শুনতেছি না, বের হচ্ছে গলা দিয়ে কিছু বের হচ্ছে না। আমি হাঁটতেছি খুব দ্রুত, যে ওই জায়গায় একটা বাড়ি আছে রাস্তার সাইডে, ওই বাড়িটার কাছে গেলে হয়তো ওখানে মানুষ বাইরে হবে। আমি ঠিক